নির্বাচনে কারচুপির মামলায় 4 দিনের রিমান্ডে নুরুল হুদা, মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সরকারের। মব অপসংস্কৃতির বিরুদ্ধেও বিএনপি নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় দলীয় কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে 28 জুন থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা কর্মীদের, আগামীকালও কলম বিরতি। সার্ভার জটিলতায় 1 মাস ধরে ঝুলছে 45,000 শিক্ষকের অবসর ভাতার আবেদন, সংকট সমাধানে কাজ চলছে বলছে কর্তৃপক্ষ। আমন্ত্রণ বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। স্বৈরাচার শেখ হাসিনার আমলে প্রহসনে নির্বাচনের অভিযোগে সাবেক সিইসি নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজ রহমান এ আদেশ দেন। শুনানিতে আসামি পক্ষ দাবি করে মাঠ প্রশাসনের তথ্যে 2018 সালে নির্বাচনকে বৈধতা দেন সাবেক সিইসি। তবে রাষ্ট্রপক্ষের দাবি মাঠ পর্যায়ে টাকা ঢেলেছিল নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশন। রাজধানী শেরেবাংলা নগর থানায় রোববার সাবেক সিইসি নুরুল হুদা সহ 19 জনের নামে মামলা করে বিএনপি। জনগণের ভোট ছাড়া নির্বাচনের অভিযোগে করা সেই মামলায় সোমবার বিকেলে আদালতে হাজির করা হয় নুরুল হুদাকে। দিনের ভোট রাতে করা সহ জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য তার 10 দিনের রিমান্ড চায় পুলিশ। নুরুল হুদার আইনজীবী জামিন শুনানিতে দাবি করেন মাঠের তথ্যের ভিত্তিতে 2018 সালের নির্বাচনকে বৈধতা দেন সাবেক সিইসি। আমাদের সকল কর্মকর্তা এবং সকল আমরা যে নির্বাচন কমিশন আছি এবং মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা এই নির্বাচনে সংশ্লিষ্ট, অতএব এখানে নির্বাচন অবৈধ বা রাতের ভোট দিনের ভোট রাতে হওয়ার মতো কোনো অভিযোগ এখানে উত্থাপিত হয়নি, আমরা অভিযোগ পাইনি। তবে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করেছেন বলে দাবি করে রাষ্ট্রপক্ষ। প্রিসাইডিং অফিসার এবং ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি আলোচনা হয় 2018 সালের নির্বাচন নিয়ে। দিনের ভোট রাতে করায় সে সময় তীব্র সমালোচনার মুখে পড়েন তৎকালীন সিইসি নুরুল হুদা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মব সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এদিকে দুপুরে সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সরকার এ ধরনের মব বন্ধের চেষ্টা করছে। রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশের কাছে দেওয়ার আগে লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্থানীয় কিছু লোক। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব সৃষ্টি করা হয়েছে তা মোটেও কাম্য নয়। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন পাঠাই দিছে, এরকম কোনো অবস্থা গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় সরকারের নিন্দার কথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার মব বন্ধের চেষ্টা চালাচ্ছে। দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের
কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে। পরিবেশ উপদেষ্টা বলেন, পুলিশ আগের চেয়ে সক্রিয় রয়েছে। নুরুল হুদাকে মবের মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। KM নুরুল হুদা সহ সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। নির্বাচনে ৯-৬ ও পাতানোর অভিযোগের বিষয়ে তথ্য পেতে এই জিজ্ঞাসাবাদ করা হবে। এরই মধ্যে দেশজুড়ে এই বিষয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সোমবার বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আটক করে পুলিশে দেয় জনতা। এ সময় হেনস্তর শিকার হন সাবেক সিইসি। তার বিরুদ্ধে 2018 সালের নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। শুধু 2018 নয়, 2014 ও 2024 সালের জাতীয় নির্বাচনেরও কারচুপি নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এর অংশ হিসেবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে জাতীয় নির্বাচন অফিস থেকে। অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। দুদক জানায়, নির্বাচনের ৯-৬-এর অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাদ যাবেন না সংশ্লিষ্টরাও। সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন এবং যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের ধারায় মামলা করবে বলে জানিয়েছে দুদক। প্রাসঙ্গিক দপ্তর রয়েছে, সবগুলোতেই তারা পত্র যোগাযোগ করেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক সিইসি নুরুল হুদার সাথে গতকাল এবং কোর্টে যারা অসৎ আচরণ করেছে তাদের শাস্তি দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মব তৈরি করে সাবেক সিইসিকে হেনস্থা প্রসঙ্গে একথা বলেন তিনি। মবে দলীয় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। বিএনপি মব অপসংস্কৃতির বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, সাবেক সিইসি KM নুরুল হুদাকে মব তৈরি করে লাঞ্ছিত করার ঘটনায় দলের কেউ জড়িত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে গণমাধ্যমকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য দলের এই অবস্থানের কথা জানান। মব কালচারে বিশ্বাস করি না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন এবং আদালতের রায় বাস্তবায়ন হবে। সব বাধা উপেক্ষা করে নিজেকে এগিয়ে নেওয়ার পাশাপাশি অন্যকেও সুযোগ তৈরি করে দিতে স্কাউট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ স্কাউটসের কার্নিভাল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের স্কাউট সদস্যরা বিশ্বে সুনাম অর্জন করেছে। এই সুনাম ধরে রাখতে হবে। দেশের বিভিন্ন দুর্যোগ সংকটেও স্কাউট সদস্যদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন তিনি। পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ স্কাউট সদস্যদের স্মরণ এবং পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। আমাদের মাঝে পেয়ে আপনি ছাত্র জীবনে একজন স্কাউট। যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো। তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই, তুমি হয়েছো। তুমি দরজা খুলতে পেরেছো, তোমার জীবনের দরজা খুলেছে এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া। প্রতিহিংসামূলক সব বদলির আদেশ বাতিল ও এনবিআর এর চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার চলমান কলম বিরতি কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেয় সংগঠনটি।
এনবিআর বিলুপ্ত না করে স্বতন্ত্র বিভাগের মর্যাদা আর শক্তিশালী করার আশ্বাস দেয় সরকার। কিন্তু সংস্কার আলোচনায় গঠিত কমিটিতে ঐক্য পরিষদের প্রতিনিধি না রেখেই কমিটি গঠন করে রাজস্ব প্রশাসন। বদলি করা হয় আন্দোলন সংশ্লিষ্ট 6 জনকে। বাধা দেয়া হয় পরিষদের সভা সেমিনার। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এনবিআরে। একইভাবে অংশগ্রহণ করবে কর অঞ্চল এবং কর বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ফলে আজ আবার নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার থেকে অর্ধবেলা কলম বিরতি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করবে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। একই সাথে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত সংশ্লিষ্ট দপ্তরে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে। সংস্কার আলোচনায় ঐক্য পরিষদের প্রতিনিধিত্ব না থাকা নিপীড়নমূলক বদলি ও হয়রানির প্রতিবাদে কাপনের কাপড়ে অংশ নেন কর্মসূচিতে তারা। সেমিনার করতে যাচ্ছি, তখন চেয়ারম্যান মহোদয় বলেন যে না, ওরা কেন সেমিনার করবে, আমি একটা কমিটি গঠন করব, তারাই সেমিনার করবে, এবং ঐক্য পরিষদকে উনি অস্বীকার করেন। তার মানে তিনি কি অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টা মহোদয়ের যে প্রেস রিলিজ সেটা কি অস্বীকার করছেন? এদিকে এনবিআরের চলমান পরিস্থিতিতে আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বেনাপোল কাস্টম হাউসে সকাল 9টা থেকে কর্মবিরতি চলছে। অফিসাররা টেবিলে এসছে কিন্তু কেউ কাজ করছে না। তাদের বক্তব্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল কাস্টম হাউসে কর্মবিরতি চলছে। মে মাসে এনবিআর 2 ভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। তাদের আন্দোলনে পিছু হটে সরকার। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন মেগা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ক্রমাগত বাড়ছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ। চলতি অর্থবছরের প্রথম 11 মাসে রেকর্ড প্রায় $4 বিলিয়ন ঋণের সুদ ও আসল পরিশোধ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 11 মাসে উন্নয়ন সহযোগীদের সুদ ও আসল পরিশোধ করা হয়েছে $3.78 বিলিয়ন, যা এ যাবৎকালে সর্বোচ্চ পরিশোধ। গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা 23.4% বেশি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অনেক মেগা প্রকল্পের এবং বাজেট সহায়তা ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। এছাড়া বাজার ভিত্তিক উচ্চ সুদ হারও এতে প্রভাব ফেলেছে। ডেঙ্গু ও করোনার প্রকোপ বাড়ছে। করোনায় গত মাসের তুলনায় আক্রান্ত 3 গুণ। আজ জানুয়ারি থেকে মে পর্যন্ত মৃত্যু না হলেও শুধু জুনেই মারা গেছে 16 জন। এদিকে ডেঙ্গুতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,800। এর মধ্যে চলতি মাসের 23 দিনে আক্রান্ত 3,500। আর এবছরে 32 মৃত্যুর 8 জনেরই এ মাসে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বিল্লাল তালুকদার। কয়েকদিন ধরে ভুগছেন জ্বর ও মাথা ব্যথায়। 2 দিন ধরে জ্বর, এখন আসছি টেস্ট করাইতে, দেখি কি হয়, টেস্ট দিলে পরে। ডেঙ্গু ও করোনা বাড়তে থাকায় বিল্লালের মতো জ্বর নিয়ে উদ্বিগ্নরা ভিড় করছেন হাসপাতালে। ল্যাব টেস্টের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন মাত্রা, হিমাটোক্রিট পরিমাণ খুব কমে যাচ্ছে, অথবা তাদের ক্ষেত্রে প্লাটলেট কাউন্ট খুব বেশি কমে যাচ্ছে। এই ধরনের সমস্যা নিয়েও একটা গ্রুপ আমাদের কাছে রেফার হয়ে আসছে। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, এপ্রিলে করোনা আক্রান্তের সংখ্যা 23, মেতে তা বেড়ে দাঁড়ায় 86, আর এ মাসে 22 জুন পর্যন্ত আক্রান্ত 275। 1 জানুয়ারি থেকে মে পর্যন্ত কারো মৃত্যু না হলেও শুধু জুনের এ কয়দিনেই মারা গেছে 16 জন। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগীও। স্বাস্থ্য বিভাগ বলছে, এবছর মোট শনাক্ত রোগী 7,758 জন। শুধু জুনেই আক্রান্তের সংখ্যা প্রায় 3,500। গত মাসে ডেঙ্গুতে মারা গেছে 3 জন, আর চলতি মাসের 1 সপ্তাহ বাকি থাকতেই মৃত্যু হয়েছে 8 জনের। এরই মধ্যে ডেঙ্গু ছড়িয়েছে দেশব্যাপী। মোট শনাক্তের 75% এখন ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের বাইরের রোগী। সচেতন না হলে অবস্থা সামাল দেয়া কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যখন রোগীর বার্ডেন বাড়বে তখনই কিন্তু
এই যে আমাদের যে ক্রাইসিসগুলো ডেভেলপ করে কিন্তু যখন রুগীর সংখ্যা অনেক বেড়ে যায়, সেখানে যত আমাদের অনেক হসপিটাল থাকলেও কিন্তু এটাকে তাদের পক্ষে সম্ভব না এতগুলো রুগীকে একভাবে সেবা দেওয়া। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের জরিপ বলছে বরগুনা, ঝিনাইদহ, মাগুরা, বরিশাল ও পিরোজপুর সহ ৮ জেলা ডেঙ্গুর সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। মশার বংশ বিস্তারের জায়গাটাকে নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে, সেখানে আমরা কতখানি সক্রিয়। বর্ষা এলে প্রতি বছরই ডেঙ্গু সংক্রমণ বাড়ে। এর সঙ্গে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের সংক্রমণ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সার্ভার জটিলতায় 1 মাসেরও বেশি সময় ধরে ঝুলছে ৪৫,০০০ শিক্ষকের অবসর ভাতার আবেদন। এতে করে চরম ভোগান্তিতে অবসরে যাওয়া শিক্ষকরা। কর্তৃপক্ষ বলছে সংকট সমাধানের চেষ্টা চলছে, তবে বছরের পর বছর ঘুরে অবসর ভাতা নিতে হয় বেসরকারি শিক্ষকদের। দপ্তরগুলোতে পোহাতে হয় নানা হয়রানি। বেসরকারি শিক্ষকরা চাকরি শেষে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড থেকে অবসর ভাতা পান। 4 বছর আগে যারা অবসরে গেছেন তারা এখন অবসর ভাতা পাচ্ছেন। অবসর সুবিধা বোর্ডে ৪৫,০০০-এর মতো শিক্ষকের আবেদন জমা আছে, অথচ 1 মাসের বেশি সময় ধরে সার্ভার নষ্ট, ফলে নতুন করে আবেদনও করা যাচ্ছে না। অন্যদিকে টাকাও পাচ্ছেন না শিক্ষকরা। এখন পর্যন্ত টাকা পাওয়া যায় না, বলতেছে যে নাকি পাঠাইছে ভাইয়া যাইবো, কিন্তু এখনো পর্যন্ত আর পাওয়া হয় না, কিছুই পাইনি। এখন সন্তানাদের নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছে। চাকরি থাকা অবস্থায় মাস বিলে 1 টাকা পাইছি, এখন তো টাকাগুলো আসতেছে না, চলাটা খুব কষ্ট হইতেছে। কর্তৃপক্ষ বলছে সার্ভার জটিলতা দূর করতে কাজ চলছে। জটিলতার বিষয় না আসলে সফটওয়্যার সময় সময় আমরা আপডেট করি, এবং একটা সফটওয়্যার যখন দীর্ঘদিন চলে এটাকে আবার আপডেটের প্রশ্ন আসে বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিনাটি, তখন আমরা এটা আপডেটের কারণে আপডেট করব এই নিয়ে আমরা কাজ করছি। ব্যান্ডবেজের সাথে এইমাত্র আমি ব্যান্ডবেজের ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি, সচিব স্যারের বিষয়ে অবগত। আমরা সফটওয়্যারটাকে একদম আরও আধুনিক করতে চাচ্ছি, সেই কারণে আমাদের একটু সময় নিচ্ছি, আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ এটা সমাধান করে ফেলব। কল্যাণ ট্রাস্টে ৩৯,০০০-এর মতো শিক্ষকের আবেদন জমা পড়ে আছে। এখানে ২০২২ সাল পর্যন্ত অবসরে যাওয়া শিক্ষকরা টাকা পাচ্ছেন। ৭৭৬ জন শিক্ষককে আমরা কোরবানির আগে আমরা টাকা পৌঁছে দিয়েছে। এই আইবা সিস্টেমের জন্য আমরা ট্রাই করতেছিলাম, এখন যার কারণে আমরা একটু সমস্যা ফেস করেছিলাম। এখন বর্তমানে আমরা যেহেতু সেন্ড করতে পারছি, আশা করি পরবর্তীতে আমরা যদি কন্টিনিউ করি তাহলে খুব অল্প সময়ে শিক্ষকের টাকা পেয়ে যাবেন। কর্তৃপক্ষ বলছে অবসর ভাতার আর্থিক জট দূর করতে 2 দপ্তরের ৭,৫০০ কোটি টাকা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার বরাদ্দ দিয়েছে ২,২০০ কোটি টাকা। বছরের পর বছর এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের পর টাকার জন্য ঘুরতে হচ্ছে, যার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বাজেট ঘাটতি দূর করে শিক্ষকদের ভোগান্তির দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা উচিত। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্রাবাস, একাডেমিক ভবন নির্মাণ সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসেও ফিরবেন না তারা। বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের একথা জানান। এর আগে সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান, সেখানেও সমস্যার সমাধান হয়নি। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত ঢাকা মেডিকেল কলেজের শিক্ষকরাও। মঙ্গলবার এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে শিক্ষার্থীদের বৈঠকের কথা রয়েছে, তবে নিরাপত্তার বিষয়ে লিখিত না দেয়া হলে আন্দোলনে অনড় থাকবেন শিক্ষার্থীরা। এর আগে রোববার বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হলেও যাননি ছাত্ররা। আমাদের কনসার্ন একটা হচ্ছে ছাত্রদের নিরাপত্তা, আর দ্রুত একাডেমিক অ্যাক্টিভিটিসে ফিরে আসা যায় কিনা সেই জন্য একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আপাতত কলেজ বন্ধ ঘোষণা হবে। ছাত্রদেরকে 24 ঘন্টার ভিতরে হল ত্যাগ করতে হবে। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে।
এবার পরিবেশ বান্ধব কারখানা পুরস্কার পাচ্ছে দেশের 30টি শিল্প কারখানা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় 19 জুন পরিবেশ বান্ধব কারখানা পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করে। এবার 16টি খাতে 30টি শিল্প কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে নিট তৈরি পোশাক খাতে 3টি ও বস্ত্র খাতের 4টি প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব কারখানার পুরস্কার পাচ্ছে। মূলত প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ এবং কার্বন নিঃসরণ কমিয়ে টেকসই উপায়ে পণ্য উৎপাদন করা কারখানাগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে পুরস্কৃত করে সরকার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।